আমাদের স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন 18 মাস দেশ চালালেন এবং দেশটাকে সুন্দর চালিয়ে একটা মহান জায়গায় নিয়ে গিয়েছেন। সেখানে প্রচুর লোকের প্রচুর অবদান রয়েছে। ডাস্টবিন শফিকের অবদান রয়েছে, আমাদের প্রফেসর আসিফ নজরুল তার অবদান রয়েছে, রেজওয়ানা ম্যাডামের তো প্রচুর অবদান। পরিবেশ নিয়ে তিনি যা কাণ্ড কারখানা করে ফেলেছেন, এখন তার নিজের পরিবেশ এখন ঠিক থাকলে হয়। যা অবস্থা দাঁড়িয়েছে, তার এখন নিজের পরিবেশ হয়তো ঠিক থাকবে না। তো এই যে গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম না, 970 কোটি টাকা, যেটা আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী, তাকে দেশ থেকে চলে গেলেও তিনি বর্তমান প্রধানমন্ত্রী, তার বরাদ্দ করা বার্ষিক 970 কোটি টাকা গরিব মানুষের পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা থাকে। সেই 970 কোটি টাকা তিনি বেমালুম ঝেড়ে দিয়েছেন। ঝেড়ে দেওয়ার মানে কি? ঝেড়ে দেওয়ার অর্থ তিনি একটি, তার নিজস্ব এনজিও আছে, সেই এনজিওতে ওই টাকাটি ট্রান্সফার করার জন্য প্রজ্ঞাপন পর্যন্ত জারি করে দিয়েছিলেন। এই যে প্রজ্ঞাপন জারি করা মানে তিনি ওই সরকারের টাকাটা, যেটা গরিব মানুষের জন্য খরচা করার টাকা, সেই টাকাটা তিনি নিজে পকেটস্থ করবেন, তার এনজিও মারফত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে এই যে তিনি যা যা কাণ্ড করেছেন, সবই তো হচ্ছে বিতর্কের ব্যাপার। এ নিয়ে মামলা হলে সে মামলায় অনেক দিন চলবে, সে মামলায় সাজা হতে হতে অনেক দেরি। কিন্তু এই যে 970 কোটি টাকা, যেটা সরকারি অর্থ, সেটা প্রজ্ঞাপন জারি করে তিনি সেই অর্থ নিজের এনজিওতে সেটা পাচার করেছেন বা পাচার করার চেষ্টা করেছেন, সেই ডকুমেন্ট কিন্তু এই সরকারের হাতে পড়ে গিয়েছে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী তার বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। এটা তো লিখিত ডকুমেন্ট। সরকারি টাকা তুমি নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো, সেটা একটা সরকারি প্রজ্ঞাপন জারি করে নিজে আত্মসাৎ করার চেষ্টা করছো। ফলে অভিযোগটা একেবারে সরাসরি প্রতিষ্ঠিত। এগুলো তো অন্যান্যগুলোতে গিয়ে আপনার প্রমাণ করার ব্যাপার আছে, অভিযোগ আছে, পাল্টা অভিযোগ আছে, সমস্ত কিছু চলবে। কিন্তু এই যে অভিযোগটা না, 970 কোটি টাকার অভিযোগটা, এটা একেবারে তার একেবারে গলায় শুল হয়ে বিঁধে গেছে। এখন এই 970 কোটি টাকার জন্য প্রথম ওনাকে জেল খাটতে হবে। এই যে মামলাটা যেটা হতে যাচ্ছে, 970 কোটি টাকা নিয়ে যে মামলাটা হতে যাচ্ছে, এই মামলাটা নীতিগতভাবে ফৌজদারি মামলা হিসেবে ট্রিট করা হবে। এই মামলাটা মানে কে করবে সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপির পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মামলাটা দিয়ে শুরু করা হবে, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে আমি এই টাকাটা আমি সরাইনি। কিন্তু প্রমাণ করার কোনো জায়গা নেই। সরকারি প্রজ্ঞাপন তিনি জারি করে দিয়েছেন, তার সই করা রয়েছে। 970 কোটি টাকা ওই ফান্ড থেকে এনে এই ফান্ডের থেকে টাকা নিয়ে ওই এনজিওর ফান্ডে দিয়ে দাও। এনজিও টাকার, এনজিওটা বকলমে ওনার। সেখানে রিজওয়ানা ম্যামেরও আবার একটা শেয়ার রয়েছে, ডাস্টবিন শফিকের একটা শেয়ার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে দেশটাকে একেবারে লুটে পুটে খাওয়ার জন্য এই 18টা মাস এরা বসেছিল এবং আরো এটাকে প্রলম্বিত করার জন্য আরো নানান রকম ছল চাতুরি করেছিল, যার একটা অংশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফাঁস করে দিয়েছেন। এইটা দিয়ে সবে শুরু। এখন আপনারা বলতেই পারেন যে এই যে বাকি মামলাগুলো কি হবে। বাকি যে মামলাগুলো আছে না, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কি হবে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারটা আমি ওই তখন দুপুরের সন্ধ্যের ভিডিওতে বলতে ভুলে গিয়েছি
যেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিন্তু ওই তারেক রহমানের সঙ্গে যখন শেখ হাসিনার মিটিং হবে সেই সময় কিন্তু ওইটা ঠিক হয়ে যাবে যে কবে উনি ফিরবেন। তার আগে মাঠফাট এইগুলো সমস্ত পরিষ্কার করা হচ্ছে। আমি গতকালকেও বলেছিলাম আপনাদের, সমস্ত এখন সাফাই কর্ম হচ্ছে। সাফাই কর্মটা ঠিক হয়ে যাক, সাফাই কর্ম হয়ে গেলে তারপরে দেখবেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো চলে আসছেন, খুব একটা বেশি দেরি হবে না। আর এই যে মার্চের 12 তারিখে আপনাদের পার্লামেন্ট বসছে, এই মার্চের 12 তারিখে পার্লামেন্টে এই যত ওই যে 164 না কতগুলো হয়তো উনি করেছিলেন, আমার কোথায় লেখা আছে আমি এখন ধরতে পারছি না, 162টা অধ্যাদেশ ইউনূস সরকার জারি করেছিল। আমার হিসেবে আমি যা পেয়েছি 162, অনেক অনেক ফিগার বলছে, আমি যা পেয়েছি সেটা আমি বললাম। সত্যি হতে পারে, মিথ্যেও হতে পারে, গোলমাল থাকতে পারে ফিগারে, কারণ আমি এক দেশে থাকি, হয়েছে ঘটনা আর এক দেশে। আমার কাছে তো অনেক হাত ঘুরে আমার কাছে খবর আসছে, ফলে খবরের একটু এদিক ওদিক হতেই পারে। এই যে মার্চ মাসের 12 তারিখে যে আপনার এটা বসছে, পার্লামেন্ট বসছে, প্রথম পার্লামেন্টে আপনার এই যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে। এই আলোচনার দু একটা অধ্যাদেশ হয়তো নেওয়া হতে পারে, নাহলে পুরো জিনিসটাই তো অবৈধ হয়ে যাবে। যদি অধ্যাদেশটাই বাতিল হয়ে যায় তাহলে তো সরকারটাই নির্বাচনটাই বাতিল হয়ে যাবে, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। ফলে দু চারটে নিরামিষ অধ্যাদেশ হয়তো আলোচনা হতে পারে এবং গৃহীত হতে পারে। এবার গৃহীত হওয়ার পর সেটা বাস্তবায়ন হবে কি হবে না, দিনের আলোর মুখ দেখবে কি দেখবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু এরকম 2-10টা হয়তো অধ্যাদেশ নেওয়া হবে, ওই মানে গ্রহণ করা হবে। আর বাকি যেগুলো উঠলো না সেটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। তার মধ্যে যেমন শেখ হাসিনার ফাঁসির আদেশ, শেখ হাসিনার বিচার, অমুকের বিরুদ্ধে মামলা, তমুককে এটা পাইয়ে দেওয়া, যত কিছু আছে সব ওইগুলো বাতিলের পর্যায়ে যখন পড়ে যাবে তখন গিয়ে আসল খেলা শুরু হবে। অর্থাৎ মেন খেলাটা শুরু হবে কিন্তু 12ই মার্চের পার্লামেন্ট বসার পর, যখনই অধ্যাদেশ নিয়ে আলোচনাটা হবে তখনই শুরু হবে 12ই মার্চের পর আসল খেলা। তার আগে আগের ভিডিওতে যেমন আমি বললাম যে মানে এই ভিডিও শুরুতে যেটা আমি বললাম যে ইউনূসের কপালে 970 কোটি টাকা দিয়ে 970 কোটি টাকা দিয়ে মামলা যেটা শুরু হতে যাচ্ছে সেটা তার প্রথম শুল, এবং সেই শুলে উনি বিদ্ধ হবেন। বিদ্ধ হয়ে তাকে কাঠগড়ায় উঠতে হবে, এবং তিনি নিজেকে ডিফেন্ড করার কোনো রাস্তা খোলা রাখেননি। তিনি নিজেকে ডিফেন্ড করতেই পারবেন না, কারণ তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, সেখানে তার সই রয়েছে। আর মাল গেছে কোথায়? মাল গেছে তার এনজিওতে। পৌঁছাক বা না পৌঁছাক, মাঝপথে থাকুক, কিন্তু আদেশটা তো জারি হয়েছে। বিচারক দেখবেন ঠিক আছে আদেশ তো জারি হয়েছে। আদেশকে দিয়েছে, আদেশ দিয়ে ডক্টর ইউনূস। মাল কার? মাল হচ্ছে সরকারের। কার জন্য মাল? গরিব মানুষের মাল। কে খাচ্ছে? খাচ্ছে হচ্ছে একটা মানে প্রধান উপদেষ্টা, তার বকলমে তার পকেটে যাচ্ছে এনজিওর মাধ্যমে। ফলে উনি গেলেন ফেঁসে। এই ফাঁসটা শুরু হবে 970 কোটি টাকা দিয়ে। ওই জন্য গতকালকে বলেছিলাম এই 970 কোটি টাকা ওনার। আচ্ছা, আপনাদের মনে হয় না হঠাৎ এই 18 মাস বাদে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হঠাৎ এইভাবে মুখ খুললেন কেন? নির্বাচন তো হয়ে গেছে 12 তারিখে, তিনি মুখ খুললেন যতদূর সম্ভব 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। এই 6 দিন সময়টা, 8 দিন সময়টা উনি নিলেন কেন? প্রশ্নটা তো আপনার মনে জাগা উচিত। এবং আপনারা যা দেখেন তাই, যা দেখানো হয় তাই আপনারা দেখেন, কিন্তু কলকাঠি যে পেছনে নড়ছে সেটা কি অনুধাবন করতে পারেন? এই যে আমাদের
উপদেষ্টাদের যে সরকার ছিল সেখানে আপনাদের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল খলিলুর রহমান। তিনি হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেন বিএনপি সরকারে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ছিলেন এনেছে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার উল্টো ফ্রন্টে। কি করে হলো? কোন তো অঙ্ক রয়েছে। আমায় তো গুজববাজ বলে দেখে দেন, তো মাথা খাটান, পরে আমি বলবো মাথা খাটান। আসলে দেখিয়ে দেওয়া খুব মুশকিল, মানে সহজ। দারাম করে 4টে শব্দ খরচ করে দিলাম কমেন্ট বক্সে, খুব সহজ। সাংবাদিকতা অত সহজ নয়। যে ঘটনাটা ঘটছে না, আপনাকে দেখানো হচ্ছে, সব সময় জানবেন তার পেছনে একটা ঘটনা আছে। আমি ওই ঘটনাটার পেছনে যাই। শাহাবুদ্দিন চুপ্পুর এই যে ইন্টারভিউ, সেটা বড় নয়। ইন্টারভিউটা 8 দিন বাদে হঠাৎ উনি দিলেন কেন? এত বিস্ফোরক তথ্য দিলেন কেন? ওটা হচ্ছে আসল নিউজ। যেটা সামনে আনা হচ্ছে সেটা নিউজ নয়। যাই হোক, সকলের এটা জানা উচিত। দেখুন, আমি অনেক আগে বলে দিই বলে আপনাদের স্মরণে থাকে না, তারপর যখন তাৎক্ষণিকভাবে মেলে না, তখন আমার গায়ে একটা ট্যাগ মেরে দেন যে এই লোকটা গুজববাজ। এখন আমার ট্যাগ হয়ে গেছে বাংলাদেশে। আমি 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। এই দেখুন, আমার নোটশিটে লেখা আছে 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। আমার সব লেখা থাকে, যেখান দিয়ে যা খবর পাই। আপনি 15 বছর আগের খবর জিজ্ঞেস করুন, আমার কাছে কিন্তু লেখা রয়েছে। আমার নোট বই সব আলাদা আলাদা বাঁধানো থাকে। আপনি যে কোনো দিনের যে কোনো সময়ের আপনি বলবেন, আমি খুঁজে বার করে দেবো কি ঘটনা ঘটেছিল। কাগজ দেখতে হবে না আমাকে। আচ্ছা, সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ওই 5 ফেব্রুয়ারির ভিডিওতে আপনারা দেখবেন, আমি বলেছিলাম চুক্তি হয়েছিল। কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এটা হচ্ছে এগ্রিমেন্টের যেটা শিরোনাম। তার সেগমেন্ট 1 ছিল স্ট্র্যাটেজিক, আকাশ এবং সমুদ্র পথের রক্ষণাবেক্ষণ এবং তার স্থিতিশীলতা এবং তার বাকি যে নিরাপত্তা, সেগুলো বজায় রাখা। এগুলো কমন, দুজনেরই কিন্তু কমন ইন্টারেস্ট। ওয়াশিংটন দিল্লির কমন ইন্টারেস্ট মনে করুন, বা 5ই ফেব্রুয়ারি ভিডিওটা দেখে নিলেও ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, এদের অর্থায়ন, এগুলো বন্ধ না হলে যে কোনো পক্ষ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। প্যাসিফিক যে এগ্রিমেন্টটা হয়েছিল, আমি সেটা আগে পড়ে দিই, তারপরে বলছি আমি সব। প্যাসিফিক ওশান, ইন্দো প্যাসিফিক ওশান, এই গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সকল ধরনের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। দিল্লি এবং ওয়াশিংটন একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে 3 মাস অন্তর। এই যে এগ্রিমেন্টটা 2036, সরি, এগ্রিমেন্ট 2036, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036, 10 বছরের এগ্রিমেন্ট। প্রতি 3 মাস অন্তর এটা রিনিউ হবে, মানে আবার চলমান থাকবে, কিন্তু রিনিউ হবে। সেদিনই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। মার্কো রুবিও বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে
দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বজায় রাখা, কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং ঢাকা একসঙ্গে চালাবে। আপনি ফেরার পর 16 মিনিট তাদের মধ্যে কথা হয়েছিল। এই যে এগ্রিমেন্টটা হয়েছিল না, এই এগ্রিমেন্টে পরিষ্কার একটা লেখা ছিল, আমি বলেও ছিলাম যে ওভারল্যাপিং সিস্টেমে কাজ হবে। ওভারল্যাপিং সিস্টেমটা কি? যখন যেখানে যার প্রয়োজন হবে সে তখন গিয়ে কাজটা করবে, কখনো ওয়াশিংটন করবে, কখনো দিল্লি করবে। দুজনে একই উদ্দেশ্যটা, একই, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতবর্ষের সঙ্গে ওয়াশিংটনের একটা চলমান বাস্তবিক সম্পর্ক তৈরি করা এবং একে অপরের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, যেটা জেডি ভান্স এবং মার্কো রুবিও করছেন এবং উল্টো পথে হাঁটছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, সেটা আলাদা কথা। এটা রাজনীতিতে হয়, অনেক সময় হয়, এদিক ওদিক হয়। এখন এই যে মানে খেলাগুলো কিরকম হচ্ছে, কারণ আমাদের কলকাতায় আগে বাসে এরকম দড়ি টানা থাকতো, বেল থাকতো, কন্ডাক্টর ঠাং করে মারলে পরে বাস থেমে যেত, ঠাং ঠাং করে মারলে চলে যেত, আবার দৌড়তে শুরু করতো বাস। এখনো কলকাতার ট্রামে আছে, ঠাং ঠাং করে মারলে গাড়ি চলে, আবার ঠাং করে মারলে পরে গাড়ি থেমে যায়। তো এখানে গাড়ির আমি ঘন্টির বদলে আমি স্টিয়ারিংটা ধরছি। এই যে বাংলাদেশটা চলছে ঠিক, আপনারা দেখছেন চলছে ঠিক। এখন কথা হলো স্টিয়ারিংটা কার হাতে, দিল্লির হাতে না ওয়াশিংটনের হাতে? তাহলে কোন অঙ্কতে, আপনি বলুন কোন অঙ্কতে এই উপদেষ্টা মণ্ডলীর থেকে একজন উপদেষ্টা বিতর্কিত, তিনি গিয়ে সোজা বসে পড়েন একেবারে বিএনপির একেবারে মন্ত্রিসভাতে, তাও পররাষ্ট্রমন্ত্রী? কোন অঙ্কে মেলে কি? মেলে না। আপনারাও মেলাতে পারছেন না, ভাবছেন কি হলো। সত্যি কথা তো, আপনারা গালে হাত দিয়ে গাল চুলকোতে ব্যাপারটা ভুলেই গিয়েছেন একদিনে। আমি কিন্তু ভুলিনি। আসলে হচ্ছে ওটা হচ্ছে ঘুষ প্রার্থী, বোঝেন? ভোটে ঘুষ প্রার্থী দেওয়া হয়। ওই দলের ক্যান্ডিডেট ঠিক আছে বেরিয়ে গিয়ে বদমাইশি করছে, তো ঠিক আছে, আমার তো ধরুন আমি সিপিএম করছি, সিপিএম এর সঙ্গে আমার পোষায়নি, একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে আমি নির্দল প্রার্থী হিসেবে, সিপিএম দেয়নি জায়গা, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওখানে সিপিএম করবে গিয়ে একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে, যে এলাকায় বেশ পরিচিত এবং সিপিএম এর ব্যাকআপ থাকবে, একটা ঘুষ প্রার্থী দিয়ে দেবে। এই যে ঘুষ প্রার্থী দেওয়া না, এটা হচ্ছে আমাদের খলিলুর রহমান ঘুষ প্রার্থী দেওয়া। এবার গোঁজটা কার? ওয়াশিংটনের গোঁজ নাকি দিল্লির গোঁজ? সেটা আপনারা ভেবে আমাকে মন্তব্য করে জানান। অনেক তো তরুণরা গুজবের কারখানা তো লেখেন তো। এবার আপনাদের চিন্তা শক্তি কত দূর বিস্তৃত, হ্যাঁ, এটা আমি একবার দেখতে চাই। আপনারা খুঁজে বার করুন যে এই গোঁজটা কার হতে পারে, দিল্লির হতে পারে নাকি ওয়াশিংটনের হতে পারে। নইলে এইরকম অঙ্ক তো সাধারণত মিলে না, এই অঙ্কের বইতে এরকম অঙ্ক পাওয়া যাবে না। এবার আসি তারেক রহমানের ভারত ভিজিটের কথা। আগামী সপ্তাহে খুব সম্ভবত নইলে নেক্সট মান্থে হয়তো ফার্স্ট উইকে এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, তিনি ঢাকা আসছেন। ঢাকা এসে জয়শঙ্করজি এবং এনএসএ দুজনের সঙ্গে, আমাদের অজিত দোভাল দুজনের সঙ্গে কথা হবে, একটা ডেট ফিক্স করা হবে, মোদিজির টাইম নেওয়া হবে। এখানে দুই থাকবেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন, মানে রাষ্ট্রীয় অতিথি তো বড়দের এতে হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি থাকবেন। আর ওখানে তাকে জানিয়ে দেওয়া হবে কবে তারেক রহমান এখানে মানে দিল্লিতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠকটি হবে। আর এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, হঠাৎ করে এখানে ওখানে খুলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে এই 34 নম্বর আপনার যে 32 নম্বর বাড়ির সামনে গতকালকে এটা পরশুদিনকে আপনার তো একটা ভিডিও আমার কাছে এসছে,
আহ, এই বিতরণ হচ্ছে, আপনার ইফতার বিতরণ হচ্ছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না, আস্তে 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 বিএনপি করছে কি, বিএনপি দেখেও দেখছে না, ওভারলুক করছে, সেনাবাহিনী ওভারলুক করছে। এই যে সেনা এত রদবদল হলো, আমি করিনি, এই রদবদল হলো, যে রদবদলের পেছনে কারণটা কি? চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাদের কানেকশন ছিল, দেখুন ঠিক সেই লোকগুলোকে রিসাফল করা হলো, কাউকে রিসাফল করা হলো, কাউকে সাফল করা হলো, কাউকে ওখান থেকে সরিয়ে এনে রাষ্ট্রদূত বানিয়ে দেওয়া হলো। প্রাইস পোস্টিং দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সেনাবাহিনী থেকে সরে যাও, মানে মূল জায়গা থেকে সরে যাও। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি জানি না, সেটা এখন দেখতে হবে। তবে অনেক ঘটনা ঘটছে। এবার আপনারা সেই ঘুরে ফিরে আবার সেই প্রসঙ্গে আসবেন যে শেখ হাসিনা কবে আসছেন। আমি জানি এই প্রসঙ্গে আপনারা আসবেন, শেখ হাসিনা কবে আসবেন। এই যে কাজকর্মগুলো চলছে না, জানবেন সব শেখ হাসিনা প্রত্যাবর্তনের হিসেব অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে। এই যত কিছু হচ্ছে সব পরিষ্কার করার কাজ চলছে। শেখ হাসিনা দেশে ফেরার আগে এই যে আজকে যে আমি যে নামগুলো বলেছি, এবং যত এখানে আপনার দান, 1 মিনিট ধরুন আমি আজকের পেজটা বার করি। আজকের নোটটা হলো এই যে আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল করিম খান, এরা যারা রাষ্ট্রপতিকে গিয়ে ওই সমস্ত করেছিলেন, এরা সব অ্যারেস্ট হবে, সব অ্যারেস্ট হবে। তাজুল ইসলাম তিনিও অ্যারেস্ট হবেন, তাজুলকে তো সরিয়ে দিয়েছে, তিনিও অ্যারেস্ট হবেন। কেউ বাইরে থাকবে না, সব জায়গার মতো সব সাইজ হয়ে যাবে। আর এই যত এই যে চ্যাংড়া ফ্যাংড়া গুলো যেগুলো দেখছিলেন না, সব কোথায় যাবে খুঁজে পাবেন না। কবে হঠাৎ দেখবেন যে হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট হবে না কি হবে আমি বলতে পারবো না। কবে দেখবেন যে বাজারে ঘুরছে না, বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন খুঁজে বেড়াচ্ছে, ব্যাপারটা কি হলো, কোথায় গেল, দেখবেন এইগুলো হবে। ভবিষ্যতে অনেক কিছুই হবে। তবে এটা জানিয়ে রাখি, কোথায় বলবো না, ঢাকাতেই শেখ হাসিনার জন্য বাড়ি দেখা হচ্ছে, ঢাকাতেই। কোথায় হচ্ছে সেটা আমি বলবো না। তার বাড়ি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলছে, তার মানে বুঝতেই পারছেন খুব একটা দেরি নেই। কিন্তু কোথায় আমি বলবো না, সিকিউরিটির কারণে আপনারাও কখনো আমায় জিজ্ঞেস করবেন না, আর আমি তো বলবোই না, জিজ্ঞেস করলেও আমি বলবো না। কেউ যদি ফোন করে আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। তো যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো লাইভে এসে এটা বলবো, আজকে কোনো লাইভ আমার নেই। তা আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে আপনাদের এই সংবাদটুকু দিয়ে আজকে রাত্রিটা আপনার একটু শান্তিতে কাটুক। কতগুলো মনে প্রশ্ন নিয়ে যে খলিলুর রহমান কারগঞ্জ, আর এইগুলো কবে কি হবে, আর স্টিয়ারিংটা কার হাতে। শুধু একটা জিনিস জানবেন, এক মেটিকুলাসে শেখ হাসিনা গেছিলেন, আর এক মেটিকুলাসে ইউনূস চলে গেলেন। দুটোই মেটিকুলাস ডিজাইন। একজনের মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, একটা হচ্ছে দিল্লি করেছে। তফাৎটা হচ্ছে এইখানে। সবাই ভালো থাকবে।